আসসালামু আলাইকুম। ডেইলি বিজনেস স্টোরির ষষ্ঠ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রনক। দর্শক, আমরা এই আলোচনাতে পুঁজিবাজার নিয়েই কথা বলে থাকি। আজকে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলবো, সেই সাথে পুঁজিবাজার তালিকাভুক্ত একটি কোম্পানির বর্তমান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং সেই জন্য আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন মন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাইমুনুল ইসলাম। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা আজকে পুঁজিবাজার নিয়ে কথা বলবো, তার আগে দর্শকদের একটি কথা জানিয়ে রাখি। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম তালিকাভুক্ত যে কোম্পানিটি, সেটি হচ্ছে মন্নু গ্রুপের একটি কোম্পানি, মন্নু স্টাফলার। তো শুরু করছি আজকের আলোচনা। আমরা জানি যে তিনটি কোম্পানি মন্নু গ্রুপের পুঁজিবাজার তালিকাভুক্ত, বড় একটি স্টেক হোল্ডার আপনারা। তো একটু জানতে চাইবো, নতুন অর্থ বছর, অনেক প্রত্যাশিত একটি নতুন অর্থ বছর। আমাদের গত অর্থ বছর অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশার যেটা হওয়ার কথা ছিল, যে প্রত্যাশা মাফিক পুঁজিবাজারকে দেখার কথা ছিল, সেটা কিন্তু আমরা দেখিনি। তো এই যে একটা সময় আমরা পার করছি, ইকোনমিক অনেক ইন্ডিকেটর কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। কি প্রত্যাশা থাকবে নতুন অর্থ বছরে পুঁজিবাজার নিয়ে? এখানে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা যেটা, যে পুঁজিবাজারের প্রতি যেটা মানুষের একটা আস্থা বা ফেরত আসে। মানে এই জিনিসটাই আসলে গত কয়েক বছরে এটা একদম ক্ষয় হয়ে গিয়েছে এবং অনেক বিনিয়োগকারী আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কারণে কিন্তু পুঁজিবাজারে যারা ভালো কোম্পানি আছে, যারা ব্লু চিপ কোম্পানি আছে, ইভেন যারা অ্যাকচুয়ালি রেগুলার বিজনেস করছে, একদম সলিড বিজনেস করছে, তাদের প্রতিও কিন্তু পুঁজিবাজারে আমাদের বিনিয়োগকারীরা এখন বিশ্বাসটা হারিয়ে ফেলেছে এবং কোনো বিনিয়োগ করতে চাচ্ছে না। সো এই কারণে কিন্তু ধরেন এখন অনেক কোম্পানি অনেক আন্ডার ভ্যালুড আছে পুঁজিবাজারে বলবো। ইভেন আমাদের শেয়ারও আজকে যেই প্রাইসে চলছে মন্নু সিরামিকের, এটা ইজ ভেরি আন্ডার ভ্যালুড দেন হোয়াট ইট শুড বি। এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকবে যে এসিসির এখন ঠিক পলিসিসগুলা বাস্তবায়ন করবে, যেটাতে যেন জেনারেল বিনিয়োগকারীদের আস্থাটা ফেরত আসে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রাইস যেগুলো স্টকের এই মুহূর্তে আছে খুবই লুক্রেটিভ প্রাইসে আছে, তার মানে বিনিয়োগযোগ্য একটা অবস্থায় আছে। এখানে ক্ষতির সম্ভাবনাটা অনেকখানি কম। তো সেক্ষেত্রে নিয়ত সংস্থাকে আসলে সেই অনুযায়ী কাজ করতে হবে, বিনিয়োগ বান্ধব সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা দেখছি যে রেমিটেন্স বাড়ছে, আমরা দেখছি রিজার্ভের পরিমাণও কিন্তু বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি কিন্তু কমে আসছে অনেকখানি। ডলারের কিন্তু বেশ খানিকটি স্টেবল প্রাইসে আছে। সঞ্চয়পত্র সুদের হার আসলে কমেছে, যেটি পুঁজিবাজারের জন্য একটা ভালো খবর, এবং ব্যাংকের ঋণের সুদের হারও কমার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে। সব কিছুর প্রভাব কতখানি আসলে পুঁজিবাজারে দেখছেন আপনি? এখন ঘটনা হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে রিজার্ভ বাড়ছে, সেটা ঠিক আছে, কিন্তু এখন প্রবলেম হচ্ছে কি যে একদিকে রিজার্ভ কিন্তু বাড়ছে কারণ বড় বড় বিজনেসদের ইম্পোর্ট কিন্তু কমছে। সো যখন ইম্পোর্ট পেমেন্ট যাচ্ছে না, তাই জন্য রিজার্ভটা বাড়ছে। কিন্তু এখন ইম্পোর্ট কমা মানে তো আপনার তাদের বিজনেস শ্রিঙ্ক করছে। আজকে আপনি নিউজে দেখেন যে বড় গার্মেন্টস শিল্প কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে। কিছু বড় মেগা ইন্ডাস্ট্রি কিছু গ্রোথ করেছে, বাট ওভারঅল বিজনেস কিন্তু শ্রিঙ্কিং। সো এখন পুঁজিবাজার তো ভালো করবে যখন আপনার পুঁজিবাজার তালিকাভুক্ত যে কোম্পানিগুলো ভালো করে, যদি একদম। সো এখন রিজার্ভ দিয়ে আসলে ইটস নট আ গুড ইন্ডিকেটর যে আপনার পুঁজিবাজার ভালো হবে। বরঞ্চ আমি বলবো যে আপনার যখন বিজনেসের চাকাটা আরও ভালো মতন ঘোরা শুরু করবে, যেটাতে এখন সবচেয়ে বড় ক্রাইসিসের যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আছে, সেটা হলো এনার্জি সিকিউরিটি। সো কারণ ঠিক আমরা গ্যাস সাপ্লাই নিয়ে খুব প্রবলেম আছে, বিদ্যুৎ নিয়ে খুব সমস্যায় আছে, তারপর আবার এদিকে প্রাইস বাড়ছে। সো এই দুইটা কারণে কিন্তু আসলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন খুব সাফার করছে। সো আমি আমার সরকারের কাছে আসলে আবেদন এটাই থাকবে যে আপনারা আগে এনার্জি সিকিউরিটিটা যদি আপনারা মানে রেগুলার করতে পারেন, তাহলে যেই প্রাইসই আপনারা নির্ধারণ করবেন সেই গ্যাসের জন্য। অবশ্যই আমরা চাই না যে আমাদের সরকার কন্টিনিউয়াস ভর্তুকি দিয়ে গ্যাস দিতে থাকুক, কারণ এটাতে সরকারের অর্থনীতি খারাপ হচ্ছে। সো যদি এনার্জি সাপ্লাইটা ঠিক থাকে, তাহলে আমাদের প্রোডাকশন যদি আমরা ফুল স্কেলে করতে পারি, তাহলে ব্যবসা এইভাবেই অর্গানিকলি গ্রো করবে। আচ্ছা, আমরা দেখলাম যে করোনা পরবর্তী একটা অর্থনৈতিক মন্দা চলছিল, তো সেখান থেকে কোম্পানিগুলো ঘুরে দাঁড়াবে সে প্রত্যাশা আমরা করতেই পারি। আর আপনি যেটা বলছেন যে প্রাইসগুলো খুবই লুক্রেটিভ অবস্থায় আছে, এবং এসিসিও বলছে যে পুঁজিবাজার এখন খেলার জন্য উপযুক্ত একটা মাঠ হিসেবে পরিণত হয়েছে। তো সেটিও আসলে বিবেচনায় রাখা যেতে পারে। আমি একটু জানতে চাইবো যে আপনাদের তিনটি কোম্পানি পুঁজিবাজার তালিকাভুক্ত, যেখানে অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু
পুঁজিবাজার বাইরেই রয়েছে, কেন আসলে তারা আগ্রহী কেন হচ্ছে না পুঁজিবাজারে? আবার এখানে একটু আমি যুক্ত করি, গত 10 মাসে কিন্তু কোনো আইপিও পুঁজিবাজারে আসেনি, যেখানে আসলে এসএসসি বলছে যে কিছুটা সংস্কারের কাজ চলছে আইপিওতে। তো কিভাবে দেখছেন আসলে বিষয়টিকে, নতুন কোম্পানি আসার জন্য কি করা যেতে পারে? এটা কিন্তু আমি বলবো যে আমাদের টোটাল পুঁজিবাজারে একটা বড় ব্যর্থতা। কারণ বড় বড় কোম্পানি যারা আপনার এখানে অনেক বড় কোম্পানি, যদি আমি জাস্ট কয়েকটা নাম বলি, যেরকম আকিজ গ্রুপ বা মেঘনা গ্রুপ, ওনারা কিন্তু ওনাদের যেই সাইজ অ্যান্ড দ্য ভলিউম অফ বিজনেস, দে শুড বি লিস্টেড। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু এরকম কোম্পানি প্রথমেই লিস্টেড হয় টু গেট দ্য ফাইন্যান্সিং ফর দেয়ার ফিউচার অপারেশনস। কিন্তু এখন বাংলাদেশে আমাদের পলিসি আকার, আমাদের পুঁজিবাজারের পলিসি আকারগুলো এরকমই রেস্ট্রিকটিভ যে এরকম ভালো ভালো কোম্পানি যারা প্রচুর মানে হিউজ ভলিউম বিজনেস করছে, আজকে ওনাদের কি কিন্তু পুঁজিবাজার থাকার কথা, বাট এটা না হয়ে আপনার এরকম কোম্পানি আছে, যেটা আমি নাম বলবো না, যারা পুঁজিবাজারে থাকার মানে মানে তাদের কোনো ক্রাইটেরিয়াই নেই যে যারা পুঁজিবাজারে থাকতে পারে। হ্যাঁ, সো আমরা কিন্তু হচ্ছে কি, এরকম আমি বলবো জেড ক্যাটাগরি টাইপ কোম্পানিগুলো পুঁজিবাজারে এসে কিন্তু পুঁজিবাজারের মানে চিত্রটাই খারাপ করে ফেলছে। সো আপনি দেখবেন লাস্ট 5-7 বছরে কয়েকটা কোম্পানি অনেক প্রাইস বেড়েছে, আবার প্রাইস করেছে। 15 বছরের কথাই বলে 100-এর অধিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে, এর মধ্যে অধিকাংশই কিন্তু আপনি যেরকম বলছিলেন নাম সর্বস্ব কোম্পানি। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে অধিকাংশ কোম্পানি ঠিক মতন সেরকম প্রোডাকশন মানে তাদের কোনো ফ্যাসিলিটি নেই ঠিক মতন, কিন্তু তারা কিন্তু তালিকাভুক্ত হয়ে আছে আজকে পুঁজিবাজারে। যেখানে বড় বড় আজকে $1 বিলিয়ন কোম্পানি বলবো ওনাদেরকে, ওনারা কিন্তু পুঁজিবাজারে আসতেছে না এই কারণেই, কারণ they don't see any benefit becoming a listed company। বরঞ্চ ধরেন আমার বসি সাহেবের সাথে নিজেও আমার কথা হয়েছে, উনিও বলেছে যে আমি পুঁজিবাজারে আসলে যেই পরিমাণ হ্যাসেল আমাদের ফেস করতে হবে, আমি সেই হ্যাসেল নিতে রাজি না আমার বিজনেস অপারেশনের জন্য। কিন্তু কেন এটা হ্যাসেল নিতে হবে? কারণ আমি বলবো যে এরকম কোম্পানি যারা পুঁজিবাজারে আসে, এটা কিন্তু ইটস দ্য বেস্ট সোর্স টু রেইজ ফান্ড অ্যান্ড রেইজ ক্যাপিটাল। মানে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখেন যে এরকম বড় বিজনেসের জন্য, বড় এক্সপেনশনের জন্য কিন্তু মানুষ ক্যাপিটাল মার্কেট থেকে ফাইন্যান্স তুলে, নট ফ্রম ব্যাংকস। কারণ আপনার ব্যাংকস কিন্তু হবে শর্ট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং শুড অলওয়েজ বি ফ্রম দ্য স্টক মার্কেট। সব জায়গায় আমরা এটাই দেখি। সো আমি খুব আশা করব যে এই প্রয়োজনীয় সংস্কার যেন করা হয়, যেন এই টাইপের কোম্পানি যারা আছেন, যারা অ্যাকচুয়ালি আসলে কিন্তু পুঁজিবাজারের প্রতি মানুষের আগ্রহটাও বাড়বে এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের যে কথা আপনারা বলছেন, আমরা বলছি, সেটা আসলে এখান থেকে সম্ভব হবে। অ্যাবসলিউটলি। আচ্ছা, একটু আসতে চাই নির্বাচিত সরকারের কথা আমরা বলছি। অনেকে বলছেন যে নির্বাচিত সরকার না আসলে পুঁজিবাজারে সে গতিটা আসবে না, বিদেশি বিনিয়োগ যেটা এফডিআই যেটা সেটা আসবে না। আপনি কিভাবে দেখেন? এটা একদম ঠিক কথা আমি বলবো, কারণ আপনার অর্থনীতি এবং বাণিজ্যের জন্য একটা নির্বাচিত সরকার তো খুবই প্রয়োজন। কারণ এখন যে সরকারটি আছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন আপনি বলতেছেন যে বিদেশি বিনিয়োগ যে করবেন সে তো আসবে লং টার্মের জন্য। এখন কেউ তো আস্থা পাচ্ছে না, কারণ যেহেতু দিস ইজ অ্যান ইন্টারিম অর কেয়ারটেকার গভর্নমেন্ট, দিস ইজ ফর আ শর্ট টার্ম, তাই না? তো এখন ওনারা যদি কোনো আকারে বড় কোনো বিনিয়োগ করতে চায়, সো এখানে যদি তারপরে নির্বাচিত সরকার এসে যদি এটা আবার ক্যান্সেল করে দেয় বা এটা যদি বাতিল করে দেয়, সো এই আস্থাটা যদি না থাকে, একটা নির্বাচিত সরকার আসলেই কিন্তু আপনার একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসলে কিন্তু এটা বহুত অর্থনীতি এবং বাণিজ্যের জন্য, দুটোর জন্য খুব ভালো হবে। সো অ্যাট দ্য সেম টাইম হ্যান্ড ইন হ্যান্ড আপনার বিদেশি বিনিয়োগ বলেন বা পুঁজিবাজারের বিনিয়োগ বলেন, সব কিছুই আমি আশা করছি যে বাড়বে। অবশ্যই আমরা কিন্তু গত 10 বছরে দেখছি যে বিদেশি বিনিয়োগ অনেকখানি কিন্তু কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব বিদেশি বিনিয়োগ আসবে, নির্বাচিত সরকার আসবে। এবার একটু মনো সিরামিক নিয়ে কথা বলতে চাই। 4 দশকের একটি কোম্পানি, মানুষ সিরামিক বলতেই মনো সিরামিক বোঝে। আমি নিজেও ছোটবেলা থেকে মনো সিরামিককে সিরামিক হিসেবেই চিনি, মানে অন্য কোনো কোম্পানি আমি আসলে চিনতাম না ওইভাবে। আমি যতটুকু জানি এসপি সিরামিকও কিন্তু আরো 10 বছর পর এসেছে মনো সিরামিকেরও। আমি একটু জানতে চাই, পুঁজিবাজারে 22টার মতো সেক্টর, তার মধ্যে সিরামিক একটা সেক্টর, এবং সেই সেক্টরের সবচেয়ে দামি স্টকটাই কিন্তু মনো সিরামিক। কিভাবে দেখেন আসলে ব্যাপারটিকে? এটা তো খুব গর্ব করে দেখি, এটা অবশ্যই এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। বাট অবশ্যই আমি এই সময় বলতে হয় যে পুরো অবদানটাই কিন্তু, এটা আমার কোনো অবদান নেই এখানে, এটা পুরোপুরি আমার প্রাণপ্রিয় নানা হারুন রশিদ খান মুন্নু সাহেবের পুরোটাই অবদান। ওনার আজকে আমি বলবো ওনার ভালো কাজের এবং উনি যে সৎভাবে ব্যবসা করে যেই পরিমাণ মানুষের উপকার করে গিয়েছে,
আমি বলবো উনি আজকে নেই আমাদের সাথে, 2017 সালে উনি ইন্তেকাল করেছে, কিন্তু ওনার এই ভালো কাজে আমি বলবো আল্লাহর তরফ থেকেই ওনার হেদায়েত আমরা পাচ্ছি। আর এই কারণেই বলবো আমি মুন্নু সিরামিক যে একটা নাম করেছে পুরো বাংলাদেশে, এখন এটা কিন্তু জাস্ট উনি যখন প্রথম শুরু করেন তখন তো কেউ আজকে 84 সালে যখন ফ্যাক্টরি শুরু হয় বাংলাদেশে, তখন টেবিলওয়্যার ছিলই আপনার পিপল সিরামিক আর তাজমা সিরামিক। কিন্তু উনি যখন শুরু করেন অবশ্যই অ্যাজ এ নিউ এন্টার, তখন তার মুন্নুকে কেউ ছিল না। বাট কিভাবে আজকে মুন্নু সিরামিক আজকে 4 দশক ধরে এখানে এসেছে, সেটা হলো হোয়াট হি গেভ ওয়াজ দ্য বেস্ট ভ্যালু ফর মানি। মানে আপনার যে পয়সা দিয়ে আপনি যে একটা টেবিল সিরামিকের পণ্য কিনছেন, হ্যাঁ পণ্য কিনছেন, সেটার কোয়ালিটিটা হবে সবচেয়ে সুপিরিয়র। হোয়াট এভার ইউর পেইং ফর দ্যাট মানি ইউ আর গেটিং দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস। আর আমরা যেটা এনেছি হলো নতুন নতুন ডিজাইন এবং নতুন টাইপ অফ প্রোডাক্টস আমরা মার্কেটে এনেছি। আর এই জিনিসটা আমরা কনসিস্টেন্টলি কিন্তু রেখেছি আজকে 40 বছর ধরে। এই কারণেই কিন্তু আজকে মুন্নু সিরামিকের যে জনপ্রিয়তাটা, আপনি বলতেছেন যে এখন তো অনেক টেবিলওয়্যার ফ্যাক্টরি, আজকে অলমোস্ট 12টা টেবিলওয়্যার ফ্যাক্টরি আছে বাংলাদেশে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মতন এরকম ব্র্যান্ডিং এখন পর্যন্ত কিন্তু কেউ করতে পারেনি। আর এটা অবশ্যই আমাদের একটা লেগেসির একটা ব্যাপার আছে যে 40 বছর, আসলে 2 দিনে তো 40 বছরের লেগেসি আনা যায় না। সো আমাদের একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, কিন্তু আবার সবসময় ফার্স্ট মুভার হলেই যে টপ ব্র্যান্ড হিসাবে থাকে, কারণ হয় কি লেগেসি কোম্পানি যত আস্তে আস্তে ধরেন যদি প্রোঅ্যাক্টিভলি যদি আপনি বিজনেসটাকে না গ্রো করতে থাকেন বা না ডাইভার্সিফাই করতে থাকেন, তখন কিন্তু আপনি মার্কেট এজটা লুজ করে ফেলতে পারেন। সো আলহামদুলিল্লাহ আমি আজকে 3rd জেনারেশন হিসাবে এই বিজনেসটা চালাচ্ছি, এটা ধরে রাখতে পেরেছি। আশা করি যে সামনে আরো দিন এটা ধরে রাখতে পারবো। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা যেটা জানি গত 16 বছর কিন্তু মুন্নু সিরামিক অনেক স্ট্রাগল করেছে। আসলে গ্যাস সংযোগ ছিল না, অনেক ধরনের আসলে প্রতিবন্ধকতা ছিল। তো আমরা জানি যে সাম্প্রতিক সময়ে মুন্নু সিরামিক গ্যাস সংযোগ পেয়েছে, হারানোর যে একটা পজিশন ছিল সেটাকে আবারও ফিরে পাবে মুন্নু সিরামিক, কিভাবে দেখছেন? অবশ্যই আমরা খুবই আশাবাদী যে আমরা আমাদের যে পজিশনটা আমরা লুজ করেছি 16 বছরে, আসলে প্রত্যেকটা পদে পদে বিভিন্ন হোঁচট খেয়ে খেয়ে তারপরে যে আমি বলবো আল্লাহর অশেষ রহমত যে আমরা এখনো টিকে আছি। কারণ লাস্ট পর্যন্ত যে অবস্থা হয়ে গেছিল, আজকে যদি 5ই আগস্ট না হতো তাহলে আমি আসলেই একটা খুব সন্দেহ ছিল যে কোথায় হতো, ভবিষ্যৎটা কোথায় নিয়ে যেত। সো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রহম করেছে, এখন আমরা 16 বছর পরে আবার ঘুরে দাঁড়াতে পারছি, এখন একটা ব্রিদিং স্পেস পেয়েছে, অ্যাটলিস্ট একটা লেভেল প্লেইং ফিল্ডে আমরা আমাদের বিজনেসটাকে আবার রিস্ট্রাকচার করে আবার আগিয়ে নিচ্ছি। সো আই এম ভেরি হোপফুল যে আমাদের উই ক্যান গো ব্যাক টু আওয়ার ফর্মার গ্লোরি। আচ্ছা, মানে সিরামিকের মূল বাজারেও মুন্নু সিরামিক ভালো করবে এবং পুঁজি বাজারেও অবশ্যই, আমার তো মনে হয় এটা একই সাথে যায়, একই সাথেই যায় একদম। পণ্যের বহুমুখীকরণের কথা আমরা বলি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এই বিষয়টিকে আপনারা আসলে কতখানি গুরুত্ব দিচ্ছেন? সেই সাথে যদি একটু জানতে চাই নতুন বাজার খোঁজার জন্য আসলে কি করছেন আপনারা? আচ্ছা, না ডেফিনেটলি এখন আমি যেটা বললাম যে আজকে 12টার মতন কম্পিটিটর যখন চলে এসেছে মার্কেটে, সো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আপনি ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইউরসেলফ ফ্রম ইউর কম্পিটিটর্স। এখন যেহেতু এত ধরনের ইটস দ্য, কারণ আমি যদি আবার আগে যেই প্রোডাক্টে বানিয়ে যেতাম আর সবাই যেটা বানাচ্ছে ওটা যদি একই সবার মতনই হয়, তাহলে মুন্নু জাস্ট নামের জন্য কয়দিন কিনবে। সো আমরা প্রতিনিয়ত আসলে R&D করে যাচ্ছি যে কি ধরনের প্রোডাক্ট বা সিরামিক জগতে কি নতুন টেকনোলজি আসছে বা কি ধরনের প্রোডাক্ট আছে। যেরকম রিসেন্টলি আমি চায়নাতে গিয়েছিলাম একটা সিরামিক এক্সিবিশনে টু লুক ফর নিউ প্রোডাক্টস অ্যান্ড নিউ প্রোডাক্ট আইডিয়াস, যেটা আমরা মার্কেটে নিয়ে আসতে পারি। সো আমি এখন কিছু বলবো না, বাট উই আর ওয়ার্কিং অন সাম ভেরি এক্সাইটিং প্রোডাক্টস, বাজারে দেখতে পাবো সেটা ভেরি সুন ইনশাআল্লাহ। উইদিন 6 months আপনারা দেখবেন যে একটা মুন্নু সিরামিক একটা নতুন চিত্রে আবার এসেছে। অবশ্যই সেই প্রত্যাশা করছি। ট্রাম্পের যে ডিউটি পলিসি, এটার কোনো প্রভাব ফেলতে পারে কিনা সিরামিক এক্সপোর্টের ক্ষেত্রে? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা একটা ইটস ভেরি ওয়ারিং থিং, বিকজ এখন ইউএসএ ইম্পোর্ট হচ্ছে সিরামিক টেবিলে 8% ডিউটি দিয়ে।
সো এখন ট্রাম্প যেটা বলেছে আজকে মনে হয় 30 না 32% করতে যাচ্ছে, সো ইটস এটা দিলে তো অবশ্যই ছিল 15% আরো হ্যাঁ, সো 37%, সো এভারেজ, সো ইটস আ বিগ জাম্প, আর এটা আমাদের সিভিয়ারলি এফেক্ট করবে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা আমরা দেখছি যে যেহেতু চায়নার সাথে একই ফাইটটা চলছে, চায়নাতে তো তারা 100%-এর থ্রেট দিচ্ছে, সো যদি একটা সেটেলমেন্টে যায় চায়নার সাথে, তো অবভিয়াসলি আমরাও এক্সপেক্ট করবো যে আমাদের সাথে একটা অবশ্যই 37% থাকবে না, এটা একটা কমে গেল। কিন্তু যেটাই হোক চায়নার সাথে যে ডেট, এটা কিন্তু আরো বেশি হবে। সো এইটাতে আমরা নিজেরাও দেখছি যে অনেক ইউএস কাস্টমাররা কিন্তু ঘুরে এখন বাংলাদেশের দিকে আসছে, কারণ অবশ্যই চায়নাতে তারা থাকবে, কিন্তু কিছু কিছু তাদের রেঞ্জেস বা কিছু কিছু কালেকশন তারা বাংলাদেশ শিফট করবে, কারণ চাচ্ছে যে তারা একটু ডাইভার্সিফাই পোর্টফোলিও যেন মেনটেন করে, এক জায়গার থেকে না করে। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই যে ভবিষ্যতে মনো সিরামিক কি গ্রিন ফ্যাক্টরি হয়ে উঠতে পারে কিনা, সেই সাথে প্রযুক্তির সমন্বয়টা কতটা আসলে ভবিষ্যতে আমরা দেখতে পাবো মনো সিরামিকে? উঠতে পারে কিনা না, মানে Already উঠবেই, মানে already এটার প্রকল্প অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট আমরা 21 সাল থেকে একটা যদি বলি, আমাদের 21 সাল থেকে আমরা যে প্রকল্পটা নিয়েছি, আমাদের পুরনো যত সব, আগে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই যে সিরামিক ইন্ডাস্ট্রিটা হলো আই উড সে ইজ পলিউটিং ইন্ডাস্ট্রি, বিকজ এখানে প্রচুর পরিমাণ গ্যাস ইউজ হয়, এবং এই গ্যাসের যে বায়ুটা মানে ফিউমসটা বের হয়, এটা তো ইটস আ টাইপ অফ গ্রিন হাউস গ্যাস, আর এটা এনভায়রনমেন্টে দিলে এটা ক্ষতিকর। সো আমরা যেটা করেছি, আমাদের তো আজকে যেহেতু 40 বছরের পুরানো, সো 40 বছরের মানে যেই টেকনোলজিগুলো ছিল, যেই ফার্নেসেসগুলো ছিল, এগুলো প্রচুর পরিমাণ গ্যাস পোড়াতো এবং প্রচুর পরিমাণ আপনার এক্সস্ট বের হতো। সো এইগুলো আমি সব রিপ্লেস করে ফেলেছিলাম। আমরা লাস্টে 21 সাল থেকে 23 সাল পর্যন্ত 3 বছরে আমাদের যত ফার্নেস ছিল সব চেঞ্জ করে নতুন এনার্জি এফিশিয়েন্ট ফার্নেসেস অলরেডি ইজ রানিং নাও। এইগুলাতে দেখবেন একটা হলো যে গ্যাস ইউজেস যেরকম কম, ফায়ারিং সাইকেল অনেক কম। আগে যেটা একটা পণ্য ফায়ারিং করতে 26 ঘন্টা লাগতো, সেটা এখন আপনার 5 থেকে 6 ঘন্টা লাগে। তারপরে এটার কোনো এক্সস্ট নেই, এটার যে এক্সস্ট ফিল্মগুলো আবার রিসাইকেল করে বিভিন্ন ড্রায়ার্সে ইভেন আর আপনার কিলনের প্রি হিটিংয়ে ইউজ করা হয়। সো এদিকে কিন্তু আপনার এদিকে একটা আপনার কিন্তু পলিউটিং অনেকটা কমে গিয়েছে, যেহেতু আপনার গ্যাস ইউজেস ওভারঅল কম। এরপরে আমরা যে এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা জিরো ওয়েস্ট একটা ফ্যাক্টরি হবে, যেটা হলো আমাদের যে ওয়াটার এফ্লুয়েন্টটা যায় সেটা আমরা চেষ্টা করছি, সেটা আমরা এখন অলরেডি আমরা একটা ওয়ার্ক অর্ডার দিয়েছি, আমরা একটা ফুল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বসাবো, যেখানে আপনার প্রত্যেক যা পানি বের হবে একদম লাস্টে ওইটার ভিতরে কিছু আপনার ক্লে ম্যাটেরিয়ালস রয়ে যায়, যখন তো এটা আপনি দেখবেন পানিটা একটু সাদা সাদা দেখতে হয়। সো আমরা চাচ্ছি যে পুরা ক্লে ম্যাটেরিয়ালটা রিসাইকেল করে এটা আবার প্রোডাকশনে ইউজ করে আর একদম স্বচ্ছল পানি, মানে সাদা পানি আপনার যেটা একদম ড্রিঙ্কেবল কোয়ালিটিও বলতে পারেন, সেটা আমরা ইয়েতে ড্রেইনে ছেড়ে দেবো। সো এটার যেটা একটা বেনিফিট হয় যে রিসাইকেল প্রোডাক্টসের কিন্তু একটা বড় আপনার ডিমান্ড হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এভরিওয়ান ইজ লুকিং ফর গ্রিন প্রোডাক্টস। সো আপনি যদি দেখাতে পারেন যে আপনার সিরামিক পণ্যটা কোনো ওয়েস্ট দিচ্ছে না, বা এটার যে ওয়েস্টটা হচ্ছে এটা আপনি রিসাইকেল করে আবার প্রোডাকশনে ইউজ করছেন, সো দ্যাট উইল বি আ বিগ সেলিং পয়েন্ট ফর আস। আর লাস্ট যেটা স্টেপ হলো, আমরা আমাদের ফ্যাক্টরি অলমোস্ট 3 লাখ স্কোয়ার ফিট এরিয়া নিয়ে আছে। সো এখানে আমার অনেক রুফ স্পেস আছে, যেখানে আমরা এখন সোলার প্ল্যান্ট বসানোর জন্য আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, পুরো একটা গ্রিন ফ্যাক্টরি। এবং সো দিস উইল মেক আস আ ফুললি গ্রিন। আসলে মনো সিরামিকের প্রোডাক্ট কেনা মানে তারাও আসলে একটা অংশীদার, অবশ্যই তারা, হ্যাঁ, গ্রিন যে এনার্জি। আমাদের কোম্পানিটাই তো জনগণের কোম্পানি, যেহেতু এটা পাবলিক লিস্টেড কোম্পানি। সো আমার কোম্পানি ভালো করলে আমি বলি জনগণ ওনার, ও পাবলিক ওনার, অ্যাবসলিউটলি। এই পাবলিক বর্তমানে যারা ওনার আছে, ভবিষ্যতে যারা ওনার হবে, তাদের জন্য আসলে কি মেসেজ থাকবে? আচ্ছা, না আমি অবশ্যই আমাদের জন্য মেসেজ যে আমরা একটি ফ্যামিলি ওন লেগেসি কোম্পানি, যেখানে কিন্তু আজকে 3rd জেনারেশন চলছে, ইনশাল্লাহ আমার 4th জেনারেশন আছে, তারাও এটা হোল্ড করছে। ইটস আ জেনারেশনাল কোম্পানি, যেটা বাংলাদেশের কিন্তু খুব কম আছে। সো আপনারা যদি এই কোম্পানির পার্ট হন বা এই কোম্পানির একজন ওয়েল উইশার হন, একজন শেয়ার হোল্ডার হন, তো ইউ আর বিং পার্ট অফ দিস লেগেসি, তাই না? সো আজকে আমার নানা মুন্নু সাহেব যেই জিনিসটা আজকে স্ট্যাবলিশ করে গেছে, যে আজকে প্রত্যেকটা মানুষের মুখে আপনি জানেন যে অন্য কিছু না জানলেও আজকে আমারও তো কোথাও যে আমার নিজের পরিচয় দিত না। আমি যদি বলি যে আমি মুন্নু সিরামিকের সাথে সাথে কিন্তু পরিচিত সাথে সাথে সেভাবে পরিচয় হয়ে যায়, কোনোভাবে আমার নানাকে চিনত বা কেউ আমার বাবাকে চিনত বা মাকে চিনে। সো এই যে একটা মানে আমাদের
কি বলবো, এই যে একটা ব্র্যান্ড, এই যে একটা পরিচিতি। সো এটা কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা আমাদের যে এই কোম্পানির যে অংশীদারটা যারা হবে তারাও কিন্তু ইজ পার্ট অফ দিস ব্র্যান্ড অ্যান্ড পার্ট অফ দিস লেগেসি। সো আমি বলবো, আমি এটাই আশা করবো যে সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যে এতদিন 16টা বছর কষ্ট, কিন্তু আমার শেয়ার হোল্ডাররাও কিন্তু এই কষ্টটা নিয়েছে, ঠিক মতন ডিভিডেন্ড দিতে পারিনি, ঠিক মতন গ্রোথ দেখাতে পারিনি, কিন্তু ওনারা কিন্তু আমাদের ছেড়ে যায় না, এখনো কিন্তু আমাদের অনেক ডেডিকেটেড শেয়ার হোল্ডার আছে, যায়নি বলে এখনো প্রাইসটা সব থেকে উপরে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপনি সেটাই আপনি দেখতে পারতেন যে 16 বছরে কিন্তু আজকে আমাদের আবার একদম মানে ফেস ভ্যালুর কাছাকাছি চলে যাওয়ার কথা, কিন্তু তাও কিন্তু আলহামদুলিল্লাহ এখনো কিন্তু অনেক ফেস ভ্যালু নিচেও আছে এখন, আছে না? এক্স্যাক্টলি। সো আপনি সেটাই চিন্তা করেন যে এত পিছিয়ে যাওয়ার পরেও এখনো যে মানুষের যে আস্থাটা আছে, বা কারণ আমরা যেটা করতে সক্ষম হয়েছি যে বিজনেস এর যে পজিশনই থাকুক আমাদের ব্র্যান্ড ইমেজটা আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করেছি, যে বিজনেসের তো আপস ডাউন হয় কিন্তু ব্র্যান্ডটা জানি সবসময় টপে থাকে। সেটা আমরা প্রত্যাশা করব। একটা আস্থার ব্যাপার আমরা সবসময় বলি, বিনিয়োগকারীরা যেন আস্থাবান হয়ে মনুসিরামিকে বিনিয়োগ করতে পারে সেই প্রত্যাশা থাকবে। আজকে কিন্তু সুযোগ পেয়েছি একটু মন্য এজিএম যেটি, সেই সাথে মন্য ফেব্রিক্স, এই দুই কোম্পানি একটু ছোট করে একটু জানতে চাই। আচ্ছা, প্রথমে যদি বলি মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, যেটা আগে মুন্নু জুট স্টাফলার্স হিসাবে পরিচিত ছিল, সো এটার নাম জি। সো এটা আজকে 4 বছর আগে এটা আমার নামটা আমি পরিবর্তন করি, বিকজ আমি দেখছিলাম যে যেহেতু জুট ইন্ডাস্ট্রিটা ইজ এ শ্রিঙ্কিং ইন্ডাস্ট্রি হ্যাঁ ওভারঅল, সো আমরা মুন্নু জুট স্টাফলার্স তো মুন্নু জুট ইন্ডাস্ট্রির জন্য স্পেয়ার পার্টস তৈরি করে সিন্স 50 ইয়ার্স নাও। কিন্তু যেহেতু এটা শ্রিঙ্কিং ইন্ডাস্ট্রি আমি চাচ্ছিলাম এটাকে ডাইভার্সিফাই করে গোয়িং ইনটু এগ্রিকালচারাল মেশিনারি প্লাস আদার ইন্ডাস্ট্রিয়াল আপনার যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য কিছু প্রোডাক্ট তৈরি করার জন্য, বিকজ দ্যাটস আ গ্রোয়িং ইন্ডাস্ট্রি। সো এটা এখন লাস্ট 4 বছর ধরে আনফর্চুনেটলি এটার জন্য যে প্রজেক্টটা বড় করতে হবে রাজনৈতিক কারণে আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি। একটা ব্যাংকের সাথে আমাদের লাস্ট পর্যায়ে যেও বোর্ড থেকে এটা রিজেক্ট করে দেওয়া হয়েছে এটার প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশনে। সো এখন আমরা আশাবাদী যে এখন যেহেতু পরিস্থিতি চেঞ্জ হয়েছে আমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। সো আমি মুন্নু এজিএমএল নিয়ে খুব বড় আশা নিয়ে আছে, বিকজ এই ফুল ফ্লেজেড ওয়ার্কশপটা যখন আমি তৈরি করতে পারবো একদম মডার্ন ওয়ার্কশপ, আমার বিজনেস প্ল্যান করে রেডি করাই আছে, এটা হলে আমরা বাংলাদেশের কৃষি সেক্টরে স্পেশালি আমরা একটা বিশাল অবদান রাখতে পারবো। কারণ আপনার আমাদের যেই পরিমাণ জনসংখ্যা, আমাদের কিন্তু ফুড সিকিউরিটিটা খুবই জরুরি। সো এই ফুড সিকিউরিটিটা এনশিওর করতে হলে কিন্তু আমাদের কৃষি যন্ত্রপাতি খুবই দরকার, বিকজ আপনি দিনের শেষে জানেন আজকে ইকোনমি ইমপ্রুভ করছে, সো একটা কৃষকের ছেলে কিন্তু কৃষক হচ্ছে না। সো এখানে কিন্তু আপনার ম্যানুয়াল লেবার কিন্তু কমে যাচ্ছে ফিল্ডসে। সো আমরা যদি আমাদের এগ্রিকালচারাল আউটপুট যদি আমরা মেনটেন করতে হয় তাহলে কিন্তু আমাদের কৃষি যন্ত্রপাতি বা মেকানাইজেশনে যাওয়া খুবই জরুরি। সো এটার সাথে আমরা সংশ্লিষ্ট থাকবো, সো এটা আরও বড় হবে সামনে। সো এই কারণে আমি ভেরি হোপফুল যে এজিএমএল এর একটা বিশাল সামনে পোটেনশিয়াল আছে। সো যারা আমাদের শেয়ার হোল্ডার আছেন আপনারা আরেকটু কয়েকদিন ধরে থাকেন, এটা সামনে বিশাল বড় সুদিন আসতেছে। আসলে গত 16টা বছর অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন এবং 16 থেকে 17 বছর আগে কিন্তু আপনি এই কোম্পানির দায়িত্বে আসেন, তো আপনার সময়টা একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে গিয়েছে, তো এখন একটা ভালো সময় এসেছে, ভালো সময় আরও আসবে আমরা প্রত্যাশা করব। 3টি কোম্পানি অনেক ভালো করবে, সেক্টর ওয়াইজ ভালো করবে, সেই সাথে পুঁজিবাজারও একটা ভালো অবদান রাখবে, একটা ভালো প্রাইসিং আমরা দেখবো সে আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে।